আপনারা নিশ্চয় কখনো না কখনো চে গেভারার নাম শুনেছেন, যিনি ছিলেন পৃথিবীর ইতিহাসের অন্যতম বিখ্যাত একজন বিপ্লবী, যার ছবি আজও বহু কোটি কোটি মানুষ তাদের টি শার্ট থেকে শুরু করে বিভিন্ন রকম পোস্টারে ব্যবহার করে। কিন্তু খুব কম মানুষই জানেন মাত্র 23 বছর বয়সে তিনি নিজের ডাক্তারি পড়াশোনা ছেড়ে দিয়ে নিজের বন্ধুর সাথে একটা পুরানো মোটরসাইকেলে চেপে দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশ ঘুরে দেখার জন্য বেরিয়েছিলেন। আর এভাবেই পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে সমস্ত সাধারণ মানুষের সাথে মেশার পর তার জীবনটা পুরোপুরি বদলে গেছিল। আর এভাবেই সমস্ত সাধারণ মানুষের দুঃখ কষ্ট সম্পর্কে জানার পরেই জন্ম হয় পৃথিবীর সবচেয়ে বিখ্যাত বিপ্লবী চে গেভারার। আর আমাদের আজকের ভিডিওতে আমরা চে গেভারার জীবনের 10,000 কিলোমিটার লম্বা সেই অবিশ্বাস্য মোটরসাইকেল জার্নিটা দেখব। সম্পূর্ণ সত্যি ঘটনা থেকে তৈরি আমাদের আজকের সিনেমার নাম দ্য মোটরসাইকেল ডায়েরিজ। 2004 সালে মুক্তি পাওয়া এই সিনেমার IMDb রেটিং 7.7। তো গল্পটা শুরু হয় 1952 সালে আর্জেন্টিনার বুয়েনস আইরেস শহর থেকে। সেখানেই আমরা আর্নেস্তো গেভারা নামের 23 বছর বয়সী এই ছেলেটাকে দেখতে পাই। আর্নেস্তো মেডিকেল কলেজের লাস্ট ইয়ারের স্টুডেন্ট ছিল, তবে এই ডাক্তারি পড়ার পাশাপাশি ও নতুন নতুন বই পড়ে দেশ বিদেশ সম্পর্কে জানতে খুবই ভালোবাসত। এই সময় আর্নেস্তোর সবচেয়ে কাছের বন্ধু ছিল আলবার্তো গার্নাদো নামের 30 বছর বয়সী এই ছেলেটা। আলবার্তো পেশায় একজন বায়োকেমিস্ট ছিল, আর ও কুষ্ঠরোগীদের একটা হসপিটালে কাজ করত। আলবার্তো আর্নেস্তোর থেকে বয়সে 7 বছরের বড় হলেও ওদের দুজনের মধ্যে বন্ধুত্বটা খুবই ভালো ছিল। একদিন এই দুই বন্ধু মিলে ঠিক করে আর 4 মাস পরেই আলবার্তোর 30 বছর বয়স হবে। আর ওর 30 বছর বয়স হওয়ার আগেই এরা দুজন আলবার্তোর একটা পুরানো মোটরসাইকেলে করে 4 মাসেরও বেশি সময় ধরে 8,000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে দক্ষিণ আমেরিকার সমস্ত দেশগুলোকে ভালো করে ঘুরে দেখবে। কিন্তু সমস্যা হলো, ছোট থেকেই আর্নেস্তোর অ্যাজমা মানে হাঁপানির রোগ ছিল। সামান্য একটু ঠান্ডা লাগলেই বা একটু বেশি দৌড়াদৌড়ি করলেই ওর দম বন্ধ হয়ে গিয়ে নিঃশ্বাস নিতে খুবই সমস্যা হতো। সেজন্য প্রথমের দিকে ওর এই ঘুরতে যাওয়ার খবরটা জানার পর ওর বাবা মা আর ওর বাড়ির লোকেরা ওকে নিয়ে খুবই চিন্তায় পড়ে গেছিল। আর আরও একটা বড় সমস্যা ছিল, আজ থেকে 4 মাস পরেই আর্নেস্তোর ডাক্তারির ফাইনাল ইয়ারের এক্সাম হবে। সেই পরীক্ষাটা দেওয়ার পরেই ও পুরোপুরিভাবে একজন ডাক্তার হয়ে উঠতে পারবে। তাই ওর বাবা চাইছিল এই পরীক্ষাটা শেষ হওয়ার পরেই ও যেন ঘুরতে বেরোয়। কিন্তু আর্নেস্তো ঠিক করে নেয়, যাই হয়ে যাক না কেন ও এখনই ঘুরতে যাবে, আর ঘুরে আসার পরেই ও নিজের ডাক্তারির পরীক্ষা দেবে। কারণ ওর মনে হয়েছিল এরকম ধরনের সুযোগ ও হয়তো সারা জীবনে আর কখনোই ফিরে পাবে না। আর তাছাড়া বই পড়ে পুরো পৃথিবী সম্পর্কে যতটা জানা যায়, নিজের চোখে দেখে তার থেকে আরও বেশি শেখা যায় আর বেশি অভিজ্ঞতা হয়। সেজন্য এখন ও আর আলবার্তো মিলে নিজেদের জার্নির সমস্ত রকম প্ল্যান করতে শুরু করে। ওরা কোন রাস্তা দিয়ে কোন দেশে যাবে, কোথায় কতদিন থাকবে, সেই বিষয়ে সমস্ত রকম প্ল্যান করে নেয়। এরপর চলে আসে 1952 সালের 4 জানুয়ারি। এই দিন আর্নেস্তো আর আলবার্তো এই দুই বন্ধু মিলে নিজেদের মোটরসাইকেলে নিজেদের সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে নিজেদের পরিবারের লোকদেরকে বিদায় জানিয়ে পৃথিবীটা ঘুরে দেখার জন্য বেরিয়ে পড়ে। এখন ওরা দুজন যে মোটরসাইকেলে করে নিজেদের জার্নি শুরু করেছিল সেটা ছিল বহু বছরের পুরানো 1939 সালের নর্টন 500 মডেলের একটা মোটরসাইকেল। এই মোটরসাইকেলটা এতটাই পুরানো হয়ে গেছিল যে এর অবস্থা খুবই খারাপ ছিল। এই মোটরসাইকেলটা আলবার্তোর ছিল, আর ও ভালোবেসে এটাকে দ্য মাইটি ওয়ান বলে ডাকত। জার্নি শুরু করার কিছুদিনের মধ্যেই ওরা নিজেদের শহর ছেড়ে বাইরে বেরিয়ে এসে চারিদিকে ফাঁকা সুন্দর প্রকৃতির মধ্যে দিয়ে সামনে এগিয়ে যেতে শুরু করে। প্রথম থেকেই ওরা দুজন এই জার্নিটাকে খুবই এনজয় করছিল। কখনো ওরা শান্তভাবে নিজেদের মতন প্রকৃতিটা উপভোগ করত, তো আবার কখনো ওরা পাশে চলতে থাকা জঙ্গলি ঘোড়ার সাথে রেস লাগাতো। এভাবেই বেশ অনেকটা পথ যাওয়ার পর একদিন ওরা নিজেদের বাইকের কন্ট্রোল হারিয়ে রাস্তার পাশে থাকা একটা জলাশয়ের মধ্যে পড়ে যায়। আর এটাই ছিল এই জার্নিতে ওদের প্রথম অ্যাক্সিডেন্ট। তবে এই ঘটনায় ওদের দুজনের কোনো রকম ক্ষতি না হলেও ওদের বাইকটা বেশ অনেকটা ভেঙে চুরে গেছিল। এভাবেই আগামী 11 দিন ধরে 601 কিলোমিটার পথ পাড়ি দিয়ে জানুয়ারি মাসের 13 তারিখে ওরা আর্জেন্টিনার মিরামার নামের একটা শহরে পৌঁছায়। এই শহরে আর্নেস্তোর গার্লফ্রেন্ড থাকত, যার নাম ছিল চিচিনা। নিজেদের এই লম্বা জার্নিতে বেরোনোর আগে আর্নেস্তো একবার ওর গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করে তাকে ভালোভাবে বিদায় জানাতে চাইছিল। যেহেতু সেই সময় কোনো রকম মোবাইল ফোন বা টেলিফোন ছিল না, তাই আর্নেস্তো ফিরে না আসা অবধি ওদের মধ্যে আর কোনো রকম যোগাযোগ হবে না। এখানে এত লম্বা সময়ের জন্য আর্নেস্তোর ঘুরতে যাওয়ার খবর শুনে চিচিনার খুবই মন খারাপ হয়ে যায়। ও অনেকবার আর্নেস্তোকে আটকানোর চেষ্টা করে। চিচিনা বলে, তুমি যে এত লম্বা সময়ের জন্য ঘুরতে যাচ্ছ, তার মধ্যে যদি আমার বাড়ির লোক আমার বিয়ে দিয়ে দেয় তাহলে তুমি কি করবে? আর্নেস্তো বলে, এমনটা কিছুই হবে না, আর তাছাড়া আমি তো আবার 4 মাসের মধ্যে ফিরে আসব। এখন শেষ অবধি এই সমস্ত কথা শুনে চিচিনাও ওর এই জার্নির জন্য রাজি হয়ে যায়। তবে যাওয়ার আগে ও আর্নেস্তোকে $15 দিয়ে বলে, তুমি যদি ঘুরতে ঘুরতে আমেরিকা অবধি পৌঁছে যাও তাহলে সেখান থেকে আমার জন্য একটা ভালো ড্রেস কিনে এনো।
আর্নেস্তো ওকে কথা দেয় নিজের জার্নি শেষ করার সাথে সাথেই ও খুব তাড়াতাড়ি এখানে ফিরে আসবে। এরপর আগামী বেশ কিছুদিন চিচিনার বাড়িতে কাটিয়ে এই দুই বন্ধু মিলে নিজেদের মোটরসাইকেলে করে আবার নতুন পথের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। প্রথমের দিকে ওরা দুজনেই এই জার্নিটা নিয়ে খুবই এক্সাইটেড ছিল। কোথাও কোনো তাড়াহুড়ো নেই, কোনো নির্দিষ্ট পরিকল্পনা নেই, যেদিকে রাস্তা যাচ্ছিল সেদিকেই ওরা এগিয়ে যাচ্ছিল। কখনো সবুজ মাঠের মাঝখান দিয়ে রাস্তা, তো আবার কখনো পাহাড়ি পথ, তো আবার কখনো ছোট ছোট গ্রামের মধ্যে দিয়েই ওদের মোটরসাইকেল এগিয়ে চলছিল। আর মাঝে মাঝে তারা রাস্তার ধারে দাঁড়িয়ে বিভিন্ন নতুন নতুন মানুষের সাথে গল্প করত। আর ওদের প্রত্যেক দিনের এই সমস্ত অভিজ্ঞতাগুলোকে আর্নেস্তো নিজের কাছে থাকা একটা ডায়েরিতে লিখে রাখত। পরবর্তীকালে সেই ডায়েরির লেখাগুলোই দ্য মোটরসাইকেল ডায়েরিজ নামে বিখ্যাত হয়ে ওঠে। এভাবে ওদের জীবনে সবকিছু বেশ ভালোই কাটছিল, কিন্তু ওদের এই আনন্দটা খুব বেশি দিন টিকল না। যত দিন যেতে লাগলো ততই ওদের পুরানো মোটরসাইকেলটায় নানা রকম সমস্যা হতে শুরু করে দেয়। কখনো সেটার ইঞ্জিন বন্ধ হয়ে যেত, তো কখনো ব্রেক কাজ করতো না, তো আবার কখনো রাস্তার মাঝখানেই সেটা খারাপ হয়ে দাঁড়িয়ে যেত। কিন্তু প্রতিবার খারাপ হওয়ার পরেও ওরা দুজন মিলে যেভাবে হোক সে মোটরসাইকেলটাকে আবার ঠিক করে নিত। একদিন মাটির একটা কাঁচা রাস্তা দিয়ে যাওয়ার সময় ওদের বাইকের একটা অ্যাক্সিডেন্ট হয়। ওদের বাইকের ব্রেক ফেল করে সেটার কন্ট্রোল হারিয়ে ওরা দুজন রাস্তার পাশে একটা জায়গায় ছিটকে পড়ে যায়। তবে সৌভাগ্যবশত ওদের দুজনের কোনো রকম চোট লাগেনি, কিন্তু ওদের বাইকের অবস্থাটা এখন আগের থেকেও আরো বেশি খারাপ হয়ে গেছিল। তবে কিছুদিন পরে এই বাইক ছাড়াও ওদের জীবনে আরো একটা বড় সমস্যা দেখা দেয়। সারাদিন বাইক চালানোর পর ওরা রাতের বেলায় রাস্তার ধারে তাঁবু খাটিয়ে সেখানেই ঘুমাতো, কিন্তু একদিন প্রচণ্ড ঝোড়ো হাওয়ায় ওদের সেই তাঁবুটা উড়ে চলে যায়, যে কারণে এখন ওদের কাছে রাতে ঘুমানোর মতন নিরাপদ জায়গাটুকুও ছিল না। যে কারণে ওরা বাধ্য হয়ে পাশের গ্রামে থাকা একটা বাড়িতে গিয়ে সাহায্য চায়। কিন্তু যেহেতু এরা দুজন অচেনা ছিল, তাই সেই বাড়ির মালিক এদেরকে নিজের ঘোড়ার আস্তা বলে ঘুমাতে দেয়। আর এখন এদের দুজনকেও বাধ্য হয়ে সেই আস্তা বলেই ঘুমাতে হয়, কারণ এখন ওদের কাছে থাকা বেশিরভাগ টাকাই শেষ হয়ে গেছিল। এখন ওদের পক্ষে বেশি টাকা খরচ করে কোনো ভালো হোটেলে থাকাও সম্ভব না। সেজন্য এরপর থেকে এভাবেই ওদের দিন কাটতে থাকে। প্রতিদিন সারাদিন ধরে বাইক চালানোর পর রাতের বেলায় ওরা রাস্তার ধারে কারুর বাড়িতে সাহায্য চেয়ে সেখানেই ঘুমিয়ে পড়তো, তো আবার কখনো সুযোগ পেলে কোনো বাস স্ট্যান্ড বা কোনো ট্রেন স্টেশনেই ঘুমিয়ে পড়তো। আর যখন এগুলোর মধ্যে থেকে কোনো কিছুই থাকতো না, তখন ওরা খোলা আকাশের নিচে ঘুমিয়েই রাত কাটাতো। কিন্তু এইভাবে একটানা বেশ কিছুদিন খোলা আকাশের নিচে ঘুমানোর ফলে আর্নেস্টোর প্রচণ্ড ঠান্ডা লেগে গিয়ে ওর সেই হাঁপানির রোগটা শুরু হয়ে যায়। এখন ওর অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল। ওর দম বন্ধ হয়ে গিয়ে ও আর কোনোভাবেই নিঃশ্বাস নিতে পারছিল না, যেটা দেখে আলবার্তো ওকে ওষুধ খাইয়ে নিজের বাইকের পিছনে বসিয়ে ওই অবস্থাতেই আবার সামনে এগোতে শুরু করে। এভাবে 2300 কিলোমিটার পথ পাড়ি দেওয়ার পর 1952 সালের 15 ফেব্রুয়ারি ওরা দুজন অবশেষে আর্জেন্টিনা ছেড়ে নিজেদের পার্শ্ববর্তী দেশ চিলিতে পৌঁছে যায়। চিলিতে পৌঁছানোর সাথে সাথেই ওদের চারিপাশের প্রাকৃতিক পরিবেশ পুরোপুরি বদলে গেছিল। এখন সবুজ মাঠের জায়গায় চারিদিকে বিশাল বড় বড় পাহাড় দেখা যাচ্ছিল, যে পাহাড়ের ওপরে বিশাল বরফ জমেছিল। আর এদেরকে বরফে ঢাকা সেই সমস্ত পাহাড়ি রাস্তা দিয়ে যেতে হচ্ছিল, কিন্তু এই বরফের মধ্যে দিয়ে গাড়ি চালাতে ওদের খুবই অসুবিধা হচ্ছিল। একটা সময় চারিদিকের অতিরিক্ত ঠান্ডার কারণে এদের বাইকটা বন্ধ হয়ে যায়। অনেক চেষ্টা করার পরেও সেটাকে আর কোনোভাবেই চালু করা যাচ্ছিল না, যে কারণে ওরা দুজন বাধ্য হয়ে বরফের মধ্যে দিয়ে ওই বাইকটাকে ঠেলতে ঠেলতেই সামনে এগোতে শুরু করে। আর এভাবেই বহু কষ্ট করে বেশ অনেকটা পথ পাড়ি দেওয়ার পর ওরা অবশেষে পাশের একটা শহরে এসে পৌঁছায়। এখানে আসার পর ওরা এই শহরের সমস্ত রাস্তাঘাট, বাজার আর সবকিছু খুব ভালোভাবেই ঘুরে দেখছিল। আর এখানকার সমস্ত সাধারণ মানুষদের সাথে গল্প করে তাদের কালচার সম্পর্কে জানার চেষ্টা করছিল। পরবর্তীকালে এই শহরের সাধারণ মানুষরা যখন জানতে পারে এরা দুজন পেশায় ডাক্তার আর এরা মোটরসাইকেল চালিয়ে সুদূর আর্জেন্টিনা থেকে এই দেশে এসেছে, তখন ওই শহরের বেশ কিছু নিউজ পেপারে এদের ছবি সহ এদের এই সমস্ত কাজের সম্পর্কে লেখা হয়। পেপারে নিজেদের সম্পর্কে এত ভালো ভালো কথা দেখে এরা দুজন তো খুবই খুশি হয়। আগামী বেশ কিছুদিন ধরে এই পুরো শহরটাকে ভালো করে ঘোরার পর ওরা দুজন নিজেদের খারাপ হয়ে যাওয়া বাইকটাকে নিয়ে পাশের একটা গ্যারাজে চলে যায়। সেখানে এরা দুজন ওই গ্যারাজের মেকানিককে বলে, আমাদের বাইকটা খারাপ হয়ে গেছে, কিন্তু সেটাকে ঠিক করার মতন আমাদের কাছে কোনো টাকা নেই, তাই এখন আপনি কি ফ্রিতেই আমাদের বাইকটাকে ঠিক করে দিতে পারবেন? যেটা শুনে ওই গ্যারাজ মালিক বলেন, তোমরা কি পাগল নাকি? আমি ফ্রিতে তোমাদের বাইক কেন ঠিক করতে যাব? তখন এরা দুজন সেই খবরের কাগজটা দেখিয়ে বলে, আসলে আমরা দুজন ডাক্তার, আমরা আর্জেন্টিনা থেকে বেরিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে ঘুরে সমস্ত অসহায় মানুষদের চিকিৎসা করে তাদের সাহায্য করছি। এখানে পেপারে এদের দুজনের ছবি দেখে আর এদের এত ভালো কাজের সম্পর্কে জানার পরে ওই মেকানিকটা ফ্রিতেই এদের বাইকটা ঠিক করে দেওয়ার জন্য রাজি হয়ে যায়। ওই মেকানিকটা বলে, আপনাদের বাইকের যে খারাপ অবস্থা এটাকে ঠিক করতে আমার একদিন সময় লেগে যাবে, তাই আজকের দিনটা আপনারা আমার বাড়িতেই থাকুন।
আর আজ রাতে আমাদের শহরের সিটি হলে একটা ডান্স পার্টি রয়েছে, যেখানে এই শহরের সমস্ত মানুষরাই আসবে। আপনারা চাইলে রাতের বেলায় সেখানে গিয়ে ওই পার্টিটাও এনজয় করতে পারেন। এসব কিছু শুনে আর্নেস্তো আর আলবার্তো সাথে সাথেই এই কথায় রাজি হয়ে যায়। কিন্তু রাতের বেলায় এরা দুজন যখন সেই পার্টিতে যায়, সেখানে বেশ কিছু লোকের সাথে এদের ঝামেলা বেঁধে যায়, যে কারণে এখানকার সমস্ত লোক মিলে এদের দুজনকে মারার চেষ্টা করে। কিন্তু এরা দুজন কোনো রকমে তাদের হাত থেকে পালিয়ে ওই মেকানিকের গ্যারেজ থেকে নিজেদের বাইকটা বের করে ওখান থেকে পালিয়ে যায়। আর এখানেই একটা বড় সমস্যা হয়ে যায়। ওই মেকানিক এদের পুরো বাইকটা ঠিক করে দিলেও এদের ব্রেকটা ঠিক করার সময় পায়নি। এখন এদের বাইকের ব্রেকটা পুরোপুরি খোলা ছিল, আর এরা দুজন এখনো অবধি সেই ব্যাপারে কিছুই জানতো না, যে কারণে ওরা দুজন একটু জোরেই বাইক চালাচ্ছিল। কিন্তু বেশ কিছু দূর যাওয়ার পরেই রাস্তার মাঝখানে এক পাল গরু চলে আসে, আর ব্রেক না থাকার কারণে সেই গরুর পালের সাথে এদের বাইকের আবারও একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর দুর্ভাগ্যবশত এই অ্যাক্সিডেন্টে এদের বাইকের এতটাই খারাপ অবস্থা হয়েছিল যে এদের বাইকের সমস্ত পার্টসপত্র খুলে পুড়ে যেতে শুরু করেছিল। এখন এরা কোনো রকমে অন্য একটা ট্রাকের লিফট নিয়ে নিজেদের বাইকটা নিয়ে পরবর্তী শহরে পৌঁছায়। সেখানে যাওয়ার পর ওরা সবার আগে ওই শহরের দুটো অচেনা মেয়ের সাথে বন্ধুত্ব করে তাদের কাছ থেকে সাহায্য নিয়ে পেট ভরে খাবার খায়। এই মুহূর্তে ওদের কাছে থাকা সমস্ত টাকা শেষ হয়ে এসেছিল, তাই সামান্য খাওয়া দাওয়া করার জন্যও ওদেরকে লোকের কাছে সাহায্য চাইতে হচ্ছিল। খাওয়া দাওয়া করতে করতে এদের কাছ থেকে এদের পুরো কাহিনী শোনার পর ওই মেয়ে দুটো এদেরকে নিজেদের বাবার সাথে পরিচয় করায়। ওই মেয়ে দুটো আসলে আপন বোন ছিল, আর ওদের বাবা এই শহরের ফায়ার ডিপার্টমেন্টের হেড ছিলেন। এখন ওই মেয়ে দুটোর বাবা এদের দুজনকে সেই রাতটা নিজের ফায়ার অফিসেই থাকতে দেন, আর সেই একই সাথে উনি এদেরকে বলেন পরের দিন সকালে উনি মেকানিক দিয়ে এদের এই বাইকটাকেও ঠিক করে দেবেন। এই কথাটা শোনার পর এখন এরা দুজন খুবই নিশ্চিন্ত হয়। এদিকে এই ফায়ার ডিপার্টমেন্টের বাকি সমস্ত এমপ্লয়িরা যখন জানতে পারে এরা দুজন ডাক্তার, তখন এই অফিসের একজন ঝাড়ুদার ওদেরকে বলে, আপনারা তো ডাক্তার, আপনাকে একটুর জন্য আমার বাড়িতে গিয়ে আমার মায়ের চিকিৎসা করতে পারবেন? বিগত বহুদিন ধরেই আমার মা খুবই অসুস্থ হয়ে আছে, আর টাকার অভাবে আমি আমার মায়ের চিকিৎসা করাতে পারছি না। এই কথাগুলো শুনে আর্নেস্তোর খুবই মায়া লাগে, সেজন্য ও নিজের প্রচণ্ড ক্লান্ত থাকা সত্ত্বেও এখন ওই লোকটার সাথে ওর বাড়িতে চলে যায়। সেখানে যাওয়ার পর দেখা যায় ওই লোকটার বয়স্ক মা সত্যি সত্যি খুবই অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছে। ওখানে যাওয়ার পর আর্নেস্তো জানতে পারে টাকার অভাবে এরা দুজন প্রত্যেকদিন ঠিকভাবে পেট ভরে খেতেও পায় না। এই কথাগুলো জানার পর ওর খুবই মন খারাপ হয়ে যায়। এরপর আর্নেস্তো খুব ভালোভাবে ওই বয়স্ক মহিলার চিকিৎসা করে ওনাকে বিনামূল্যেই বেশ অনেকগুলো ওষুধ দিয়ে দেয়। এর পরের দিন সকালে এদের দুজনের সামনে খুবই বড় একটা বিপদ দেখা দেয়। পরের দিন সকালে ওদের খারাপ মোটরসাইকেলটা ঠিক করার জন্য একজন মেকানিক এসেছিল, কিন্তু এখন এই মোটরসাইকেলটার এতটাই খারাপ অবস্থা হয়ে গেছিল যে সেটাকে দেখার পর ওই মেকানিক বলে, এখন এই ভাঙাচোরা বাইকটার অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে যে সেটাকে আর কোনোভাবেই ঠিক করা সম্ভব না, আর অনেক টাকা খরচ করে সেটাকে ঠিক করলেও সেটা হয়তো আবারও খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে। তাই এখন ওই মেকানিক বলে, তোমরা তোমাদের এই মোটরসাইকেলটাকে আর ঠিক না করে সেটাকে অল্প টাকায় আমার কাছেই বিক্রি করে দাও। এই কথা শুনে এদের দুজনের খুবই মন খারাপ হয়ে যায়, আর আলভার্তো তো ওখানে পুরোপুরি কেঁদেই ফেলে। নিজের এই পুরানো বাইকটাকে ও খুবই ভালোবাসতো, কিন্তু এখন অবশেষে সেটাকে বিদায় জানানোর সময় চলে এসেছিল। এখন আলভার্তো প্রচণ্ড দুঃখে কাঁদতে কাঁদতে শেষবারের মতন নিজের বাইকটাকে বিদায় জানিয়ে ওখান থেকে চলে যায়। এখন থেকে এদের দুজনকে পায়ে হেঁটেই নিজেদের বাকি জার্নিটা কমপ্লিট করতে হবে। তবে রাস্তা দিয়ে যাওয়ার সময় ওরা মাঝে মাঝে সুযোগ পেলেই বিভিন্ন রকম গাড়ি আর ট্রাক থেকে লিফট নিত। এভাবেই আগামী বেশ কিছুদিন পর 1952 সালের 7ই মার্চ 3537 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ওরা ভালপারাইসো নামের চিলির অন্য একটা শহরে পৌঁছে যায়। এই শহরে আসার পর এখানকার পোস্ট অফিস থেকে ওরা চিচিনার একটা চিঠি পায়। যেহেতু চিচিনা আগে থেকেই জানতো নিজেদের যাত্রাপথে এরা দুজন কোনো না কোনো সময় এই শহরে আসবে, তাই ও আগে থেকেই আর্নেস্তোর জন্য এই শহরের পোস্ট অফিসে একটা চিঠি পাঠিয়ে দিয়েছিল। এখন চিচিনার ওই চিঠিটা পড়ার পরেই আর্নেস্তোর খুবই মন খারাপ হয়ে যায়। তবে ওই চিঠিতে আসলে কি লেখা ছিল সেই বিষয়ে আমাদেরকে কিছুই জানানো হয় না। হয়তো আর্নেস্তো ফিরতে এত দেরি করছে বলে চিচিনা ওর সাথে ব্রেকআপ করে নিয়েছিল, বা হয়তো চিচিনার বাড়ির থেকেই ওর বিয়ে ঠিক করা হয়েছিল। তবে যাই হোক না কেন, এই চিঠিটা পড়ার পর থেকেই পুরোপুরিভাবে আর্নেস্তোর মন খারাপ হয়ে গেছিল। কিন্তু এত মন খারাপের পরেও ও কোনোভাবেই নিজের জার্নিটাকে থামাতে চায়নি। এরপর 11ই মার্চ 4960 কিলোমিটার পথ পার করে ওরা চিলির আতাকামা মরুভূমিতে পৌঁছে যায়। এই মরুভূমিটা 1000 কিলোমিটারেরও বেশি লম্বা ছিল, আর এটা ছিল পৃথিবীর সবচেয়ে শুকনো জায়গা। বিগত 1600 বছর ধরেই এখানে কোনো রকম বৃষ্টি হয়নি, তাই এখানকার চারপাশের পরিবেশও খুবই ভয়ঙ্কর ছিল। এখন অন্য দেশে পৌঁছাতে গেলে এদেরকে যেভাবেই হোক এই মরুভূমিটা পার করতে হবে।
আগামী বেশ কিছুদিন ধরে এই মরুভূমির মধ্যে দিয়ে হাঁটার পর এদের দুজনের অবস্থাই খুবই খারাপ হয়ে গেছিল। এইভাবে বেশ কিছুদিন চলার পর এক রাতে ওই মরুভূমির মধ্যে একটা অচেনা দম্পতির সাথে এদের পরিচয় হয়। সেই রাতটা ওরা চারজন একসাথে কাটিয়ে নিজেদের মধ্যে অনেক গল্প করে। ওই স্বামী স্ত্রী দম্পতি জানায় একটা সময় এদের কাছে প্রচুর পরিমাণ পৈতৃক সম্পত্তি ছিল, কিন্তু একদিন এদের দেশের সরকার ওদের কাছ থেকে জোর করে ওদের জমিগুলো কেড়ে নিয়ে সেগুলোকে বড় বড় বিদেশি কোম্পানির কাছে বিক্রি করে দেয়। আর পরবর্তীকালে যখনই এরা এই ঘটনার জন্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করার চেষ্টা করেছে, তখন পুলিশ এসে এদেরকে প্রচণ্ড মারধর করেছে। এমনকি এখন তো পুলিশ এদেরকে হুমকি দিয়ে বলেছে এরা যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে এদেরকে জেলে নিয়ে গিয়ে মেরে ফেলা হবে। যে কারণে এখন এরা দুজন নিজেদের ছেলে মেয়ে আর নিজেদের বাকি পরিবারকে ছেড়ে চাকরির খোঁজে এই মরুভূমিতে এসেছে। এই মরুভূমির মধ্যে একটা খনি রয়েছে, কিন্তু সেই খনিটা এতটাই ভয়ঙ্কর যে সেখানে কাজ করতে গিয়ে মাঝে মাঝেই বহু মানুষ মারা যায়, যে কারণে কোনো সাধারণ মানুষই এখানে কাজ করতে চায় না। কিন্তু এখন নিজেদের পরিবারের খরচ চালানোর জন্য আর নিজেদের বাচ্চাদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য এরা দুজন নিজেদের জীবনের কোনো রকম পরোয়া না করেই এখানে কাজ করার জন্য চলে এসেছে। এখানে এই দম্পতির জীবন কাহিনী আর এদের দুঃখের কথা শোনার পর আর্নেস্তো আর আলবার্তোর খুবই মন খারাপ হয়ে যায়। ওরা বুঝতে পারে এই পৃথিবীতে আরও এমন অনেক মানুষ আছে যারা ওদের মধ্যে থেকেও আরও অনেক খারাপ অবস্থার মধ্যে রয়েছে, যাদেরকে প্রত্যেকদিন সামান্য একটু খাবারের জন্যও অনেক কষ্ট আর লড়াই করতে হয়। এখানে এদের দুজনকে এত কষ্টের মধ্যে দেখে আর্নেস্তো ওদেরকে নিজের পছন্দের একটা পুরানো জ্যাকেট দিয়ে দেয়, যাতে এই মরুভূমির মধ্যে রাতের বেলায় ওরা ঠান্ডার হাতের থেকে বাঁচতে পারে। এই জ্যাকেটের মধ্যেই চিচিনার দেওয়া সেই $15 ছিল। এতদিন ধরে নিজেদের খাওয়া দাওয়া আর থাকার অনেক সমস্যা হওয়া সত্ত্বেও আর্নেস্তো কখনোই সেই টাকাটা খরচ করেনি, কারণ আর্নেস্তোর কাছে ওটাই ছিল চিচিনার দেওয়া শেষ স্মৃতি। কিন্তু আজ এই দম্পতিকে দেখে ওর মন এতটাই খারাপ হয়ে যায় যে ও চিচিনার দেওয়া সেই $15 শেষ স্মৃতিটাও এদের দুজনকে দিয়ে দেয়। এর পরের দিন সকালে আর্নেস্তো আর আলবার্তো এই দম্পতির সঙ্গে পাশের সেই খনিতে চলে যায়। সেখানে যাওয়ার পর দেখা যায় এই দম্পতির মতন আরও বহু মানুষ সেখানে কাজের জন্য এসেছিল। ঘন্টার পর ঘন্টা ধরে ওখানে চড়া রোদের মধ্যে গরমে অপেক্ষা করার পর একটা সময় ওই জায়গায় খনির বেশ কিছু ঠিকাদার লেভেলের লোক এসে এদের মধ্যে থেকে বেশ কিছু মানুষকে কাজের জন্য বেছে নিয়ে যায়। আর বাকি যে মানুষগুলোকে বেছে নেওয়া হয় না, তারা কাজ না পেয়ে খুবই মন খারাপ করে হতাশ হয়ে চলে যায়। এখানে এসব কিছু দেখে ওদের দুজনের আরও বেশি মন খারাপ হয়ে যায়। এরপর ওরা আবারও নিজেদের জার্নিটা কন্টিনিউ করতে শুরু করে। আগামী বেশ কিছুদিন ধরে ওরা আতাকামা মরুভূমি পার করে অ্যান্ডিজ পর্বতে এসে পৌঁছায়। এখন এই পাহাড়ি রাস্তা দিয়ে বেশ অনেকটা পথ যেতে পারলেই ওরা নিজেদের নতুন দেশ পেরুতে পৌঁছাতে পারবে। এই পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় কখনো ওরা ছোটোখাটো ট্রাকে লিফট পেয়ে যাচ্ছিল, তো আবার কখনো ওদেরকে পায়ে হেঁটেই সামনে এগোতে হচ্ছিল। কিন্তু এই পাহাড়ি রাস্তা দিয়ে হাঁটা এতটাই কঠিন ছিল যে মাঝে মাঝেই ওরা প্রচণ্ড দুর্বল হয়ে রাস্তার ধারেই শুয়ে পড়ছিল। এভাবে বহু কষ্ট করে 1952 সালের 2রা এপ্রিল 6932 কিলোমিটার পথ পার করে ওরা পেরু দেশের কস্কো শহরে পৌঁছে যায়। সেখানে যাওয়ার পর ওরা এই শহরটাকেও খুবই ভালো করে ঘুরে দেখে। আজ থেকে বহু বছর আগে একটা সময় এই পুরো শহরটাকেই ইনকা সভ্যতার মানুষেরা তৈরি করেছিল, কিন্তু পরবর্তীকালে স্প্যানিশরা এসে এদের উপরে আক্রমণ করে সেই ইনকা সভ্যতাটাকে পুরোপুরি নষ্ট করে দেয়। তবে এখনও অবধি এই শহরে ইনকা সভ্যতার অনেক পরবর্তী প্রজন্ম বেঁচে আছে। এখন আর্নেস্তো আর আলবার্তো সেই সমস্ত মানুষদের সাথে গল্প করে তাদের ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করে। এখানেই বেশ কিছু লোকের কাছ থেকে এরা জানতে পারে এখন এই দেশের অনেক বড় বড় কোম্পানি এখানকার অনেক গরিব মানুষদের কাছ থেকে তাদের জমিগুলো জোর করে ছিনিয়ে নিচ্ছে। আর এই কাজে সরকার আর পুলিশ সবাই ঘুষ খেয়ে সেই বড় বড় কোম্পানিকে সাহায্য করছে, যে কারণে এখন এই শহরের বহু মানুষ নিজেদের বাড়ি আর জমি থেকেই ঘর ছাড়া হয়ে গেছে। আর সেজন্যই এখন অনেক মানুষকে কাজের জন্য এই শহর ছেড়ে অন্য শহরে যেতে হচ্ছে। এখানে এই সমস্ত মানুষদের সাথে কথা বলার পর এরা দুজন জানতে পারে এই শহরের বেশিরভাগ গরিব মানুষরাই খুবই অসহায় আর খারাপ অবস্থার মধ্যে রয়েছে। এরপর এরা দুজন এই শহরের সমস্ত ঐতিহাসিক জায়গাগুলোকে ঘুরে দেখতে শুরু করে। এখানে ইনকাদের তৈরি এত সুন্দর সুন্দর স্থাপত্য আর ভাস্কর্য দেখে এরা দুজন খুবই মুগ্ধ হয়ে যায়। এরপর আগামী বেশ কিছুদিন এই শহরে কাটিয়ে 1952 সালের 12ই মে 8198 কিলোমিটার পথ পার করে ওরা পেরু দেশের লিমা শহরে পৌঁছে যায়। আর সেখানেই ওরা ডক্টর হুগো নামের এই লোকটার সঙ্গে দেখা করে। ডক্টর হুগো একজন লেপার বা কুষ্ঠরোগী বিশেষজ্ঞ ছিলেন, আর উনি পুরো দেশের কুষ্ঠরোগ ট্রিটমেন্ট প্রোগ্রামের ডিরেক্টর ছিলেন। আর যেহেতু আলবার্তো নিজেও কুষ্ঠরোগীদের চিকিৎসা করত, তাই এই জার্নিটা শুরু করার আগেই ও ডক্টর হুগোকে চিঠি লিখে ওনার সাথে যোগাযোগ করে ওনার সাথে দেখা করতে চেয়েছিল। এখন ডক্টর হুগো খুবই ভালোভাবেই এদের দুজনকে স্বাগত জানায়।
আর আগামী বেশ কিছুদিন ধরে উনি এদেরকে নিজের বাড়িতেই থাকা আর খাওয়ার ব্যবস্থা করে দেন। এমনকি উনি ওদেরকে বেশ কিছু জামা কাপড় কিনে দিয়ে এদের পরবর্তী জার্নির জন্য এদেরকে বেশ কিছুটা টাকাও দেন। এখানে ডক্টর হুগোর বাড়িতে থেকে আর্নেস্তো ইতিহাসের অনেক নতুন নতুন বই পড়ে, আর সেখান থেকেই ও এই দেশের সমস্ত সাধারণ মানুষদের দুঃখ কষ্ট আর তাদের বিপ্লবের ব্যাপারে জানতে পারে। আর এটাও জানতে পারে কিভাবে এই দেশের সরকার এখানকার সাধারণ গরিব মানুষদের ওপরে অত্যাচার করছে। এভাবে আগামী বেশ কিছুদিন এখানে কাটানোর পর একদিন ডক্টর হুগো ওদেরকে নিজের সাথে করে নিজের হসপিটালে নিয়ে যান। সেখানে শুধুমাত্র কুষ্ঠ রোগীদেরই চিকিৎসা করা হতো, আর যে সমস্ত রোগীর অবস্থা বেশি খারাপ হয়ে যেত তাদেরকে এই শহর থেকে অনেক দূরে সান পাবলো নামের অন্য একটা বিশেষ জায়গায় রেখে আসা হতো। এখন ডক্টর হুগো এদেরকে বলেন, আমার মনে হয় তোমাদেরও ওই জায়গায় গিয়ে ওই রুগীদেরকে দেখা উচিত। একবার ওই জায়গায় গিয়ে সমস্ত মারাত্মক ধরনের কুষ্ঠ রুগীদেরকে দেখলে তোমরা এই রোগের সম্পর্কে অনেক নতুন নতুন জিনিস জানতে পারবে। এই কথা শুনে এখন এরা দুজন সান পাবলোয় গিয়ে সেই রুগীদেরকে দেখার জন্য রাজি হয়ে যায়। এখন এরা দুজন একটা লঞ্চে করে নদী পথে সেই জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, আর এইভাবে সেই জায়গায় পৌঁছাতে ওদের 5 দিন সময় লেগে যাবে। নদী পথে কিছু দূর যাওয়ার পর আর্নেস্তো লক্ষ্য করে এদের লঞ্চের পিছনেই একটা ছোট্ট নৌকা বাঁধা আছে, আর সেই নৌকার মধ্যেই সমস্ত কুষ্ঠ রুগীরা রয়েছে। আসলে সেই সময় সমস্ত কুষ্ঠ রুগীদেরকেই সমাজ থেকে আলাদা করে রাখা হতো। এখন আর্নেস্তো লক্ষ্য করে ওদের এই বড় লঞ্চে সমস্ত মানুষই খুবই ভালোভাবে রয়েছে। এখানে তাদের থাকা খাওয়া আর বাকি সমস্ত কাজের ভালো রকম ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু অন্যদিকে সমস্ত কুষ্ঠরোগীরা সমাজ থেকে বিতাড়িত হয়ে খুবই করুণ অবস্থার মধ্যে ছিল। এসব কিছু দেখে আর্নেস্তোর মন আরও বেশি খারাপ হয়ে যেতে শুরু করে। এখন ও এই সমস্ত ঘটনাগুলোকেই নিজের ডায়েরিতে লিখে রাখছিল। কিন্তু তখনই হঠাৎ করে ওর প্রচণ্ড জোরে অ্যাজমার প্রবলেম শুরু হয়ে যায়। এই রোগের কারণে এখন ওর নিঃশ্বাস নিতে এতটাই সমস্যা হচ্ছিল যে একটা সময় ও দম বন্ধ হয়ে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। ওকে এই অবস্থায় দেখে আশেপাশে থাকা লঞ্চের বাকি লোকরা ওকে তাড়াতাড়ি করে ওর ঘরে পৌঁছে দেয়। সেখানে আলবার্তো ওকে বেশ কিছু ওষুধ খাইয়ে আর একটা ইঞ্জেকশন দিয়ে ওকে আবার সুস্থ করে তোলে। এরপর 1952 সালের 8ই জুন 10,223 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ওরা সান পাবলোতে পৌঁছে যায়। সেখানেই ওদের সাথে ডক্টর বেসিয়ানি নামের এই লোকটার পরিচয় হয়। ডক্টর বেসিয়ানি এই পুরো জায়গাটার মেন ডক্টর ছিলেন, আর ডক্টর হুগো আগে থেকেই ওনাকে চিঠি লিখে এদের দুজনের এই জায়গায় আসার খবরটা জানিয়ে দিয়েছিলেন। সেজন্যই এখন ডক্টর বেসিয়ানি খুব ভালোভাবে এদের দুজনকে স্বাগত জানায়। এখন ডক্টর বেসিয়ানি ওদেরকে বলে সমস্ত ডক্টর নার্স আর এই হসপিটালের সমস্ত স্টাফরা নদীর এই পারে থাকে, আর সমস্ত কুষ্ঠরোগীরা নদীর ওই পারে দক্ষিণ দিকে থাকে। সেখানে সমস্ত রুগীরা মিলে নিজেদের একটা আলাদা কলোনি বা একটা আলাদা গ্রাম তৈরি করে নিয়েছে। এরপর ডক্টর বেসিয়ানি এদের দুজনকে এখানকার সমস্ত ডাক্তার আর নার্সদের সাথে পরিচয় করিয়ে দেয়। এখন থেকে আগামী বেশ কিছুদিন এরা দুজন এখানে থেকেই এখানকার সমস্ত রুগীদের চিকিৎসা করবে। এর পরের দিন সকালে ডক্টর বেসিয়ানি এদের দুজনকে নদীর ওই পারে সেই রুগীদের কলোনিতে নিয়ে যান। যাওয়ার পথে উনি এদেরকে বলেন আশেপাশের বিভিন্ন দেশ থেকে সব মারাত্মক ধরনের কুষ্ঠ রুগীদেরকে এদের এখানে পাঠানো হয়, আর এখন নদীর ওই পারে ওই জায়গায় 600 জনেরও বেশি রুগী রয়েছে। এরপর ডক্টর এদের দুজনকে গ্লাভস পরতে বলেন। উনি বলেন যদিও এই কুষ্ঠরোগটা ছোঁয়াছে না, তবুও এখানকার কোনো ডাক্তার নার্স বা কোনো স্টাফই ওই সমস্ত রুগীদেরকে সরাসরি স্পর্শ করে না। আমরা প্রত্যেকেই সবসময় গ্লাভস পরে ওই রুগীদের চিকিৎসা করি। এই কথাগুলো শুনে আলবার্তো আর আর্নেস্তোর একটু খারাপ লাগে। ওদের মনে হয়েছিল এইভাবে গ্লাভস পরে রুগীদের কাছে গেলে ওদেরকে হয়তো অপমান করা হবে। তাই এখন ওরা দুজন ঠিক করে নেয় ওরা কোনো রকম গ্লাভস না পরে ওই রুগীদেরকে সরাসরি স্পর্শ করেই ওদের চিকিৎসা করবে। ওদের এইরকম অদ্ভুত কথা শুনে ডক্টর নিজেও একটু অবাক হয়ে যায়। এরপর ওরা দুজন যখন রুগীদের কলোনিতে পৌঁছে সেখানে সমস্ত রুগীদের সাথে সরাসরি হাত মিলিয়ে তাদের চিকিৎসা করতে শুরু করে, সেটা দেখে প্রথমের দিকে সমস্ত রুগীরাও খুবই অবাক হয়ে গেছিল। কারণ বিগত বহু বছর ধরে ওদের এই রোগের কারণে ওদের সাথে অচ্ছুতের মতন ব্যবহার করা হচ্ছিল। সমস্ত সাধারণ মানুষরাই ওদেরকে সমাজ থেকে বের করে দিয়েছিল। এমনকি ডাক্তাররাও গ্লাভস না পরে ওদেরকে স্পর্শ করতো না। কিন্তু আজ এই দুজন নতুন তরুণ ডাক্তারের এইরকম ব্যবহার দেখে ওদের মন খুবই ভালো হয়ে যায়। আজ অনেকদিন পর এই সমস্ত রুগীদের মনে হচ্ছিল ওরাও মানুষ, আর ওদের জীবনেরও দাম আছে। কিছুক্ষণ পর এরা দুজন দেখতে পায় এই রুগীদের কলোনিতেই বেশ কিছু খ্রিস্টান নান বা সিস্টার রয়েছে। এই সমস্ত সিস্টার বা নানরা রুগীদের সাথে এই জায়গায় থেকে তাদের চিকিৎসা আর সেবা করত। এরপর ডক্টর বেসিয়ানি এদেরকে এই রুগীদের পুরো কলোনিটা ভালো করে ঘুরিয়ে দেখান। দেখা যায় নদীর এই পারে জঙ্গলের মধ্যে এই জায়গাটা পুরো সমাজ থেকেই একদম আলাদা ছিল। এখানে এই রুগীরা ছাড়া আর কেউই ছিল না। আর এখন এই সমস্ত রুগীরা নিজেদের মতন করে বাড়ি ঘর বানিয়ে নতুনভাবে নিজেদের জীবনটা শুরু করেছিল।
কিছুক্ষণ পর ডক্টর বেসিয়ানি এদের দুজনকে সিলভিয়া নামের একটা রুগীর সাথে পরিচয় করায়। এই মেয়েটা খুবই অল্প সময় হয়েছে এই রুগীদের কলোনিতে এসেছে। এই মেয়েটার রোগ এখন এতটাই বেড়ে গেছিল যে এখন ওর একটা হাত কেটে বাদ দিতে হবে। কিন্তু এই বিষয়টা নিয়ে সিলভিয়া খুবই অসন্তুষ্ট ছিল। ও কোনোভাবেই নিজের হাত কেটে বাদ দিতে চাইছিল না। এখন এই কথাটা জানার পর আর্নেস্তো সিলভিয়ার সাথে ভালোভাবে কথা বলে ওকে অপারেশনের জন্য রাজি করানোর চেষ্টা করে। আর বেশ অনেকক্ষণ ধরে আর্নেস্তোর সাথে গল্প করার পর সিলভিয়া অবশেষে এই অপারেশনের জন্য রাজি হয়ে যায়। এরপর থেকে আগামী বেশ কিছুদিন ওরা দুজন এই জায়গায় সমস্ত রুগীদের চিকিৎসা করেই কাটিয়ে দেয়। এই ঘটনার কিছুদিন পর সিলভিয়া নামে সেই রুগীটার একটা হাত কেটে বাদ দিয়ে দেওয়া হয়। অপারেশন শেষ হওয়ার পাশে আর্নেস্তো অনেকক্ষণ ধরে সিলভিয়ার পাশে থেকে ওকে সান্ত্বনা দিয়ে যাচ্ছিল। এমনকি শুধু সিলভিয়া না, এখানে ও সমস্ত রুগীদের সাথে খুবই ভালো ব্যবহার করত আর অনেক যত্নের সাথে তাদের চিকিৎসা করত। এমনকি প্রত্যেকদিন নিজের কাজ শেষ হওয়ার পর ও এই সমস্ত রুগীদের সাথে গল্প করে, গান বাজনা করে, তাদের সাথে ফুটবল খেলে ভালোভাবে সময় কাটাতো। যে কারণে এখন সমস্ত রুগীরাই আর্নেস্তো আর আলবার্তোকে খুবই ভালোবাসত আর ওদেরকে খুবই পছন্দ করত। একদিন বিকালে আলবার্তো আর্নেস্তোকে জানায় ডক্টর বেসিয়ানি এখন ওকে ভেনিজুয়েলার একটা কুষ্ঠরোগীদের হসপিটালে চাকরি অফার করেছে। সেজন্য এখন আলবার্তো ঠিক করে নেয় ও আর আর্জেন্টিনায় নিজের দেশে ফিরে যাবে না, ও এখানে থেকেই এই চাকরিটা করবে। এখানে নিজের বন্ধুর চাকরি পাওয়ার খবর শুনে আর্নেস্তো খুবই খুশি হয়েছিল, কিন্তু সেই একই সাথে এখানে থাকা সমস্ত রুগীদের কথা ভেবে ওর খুবই মন খারাপ হয়ে গেছিল। এই ঘটনার কিছুদিন পর চলে আসে 1952 সালের 14ই জুন। এই দিন আর্নেস্তোর 24তম জন্মদিন ছিল। আজ রাতটা এখানে কাটানোর পরেই পরের দিন সকালে এই দুই বন্ধু এখান থেকে চলে যাবে। এখন আর্নেস্তোর জন্মদিন উপলক্ষে আর ওদের চলে যাওয়ার জন্য ফেয়ারওয়েল হিসাবে সেই রাতে ওখানে একটা পার্টির আয়োজন করা হয়। সেখানে সবাই অনেক নাচ গান করে, ভালো মন্দ খাওয়া দাওয়া করে আর কেক কেটে আর্নেস্তোর বার্থডে সেলিব্রেট করে। কিছুক্ষণ পর আর্নেস্তো আর আলবার্তো ওই পার্টি থেকে বাইরে বেরিয়ে এসে নদীর ওই পারে থাকা রুগীদের কলোনির দিকে তাকিয়ে থাকে। আর্নেস্তো লক্ষ্য করে রুগীদের ওই কলোনিটা এখন পুরোপুরি অন্ধকার হয়ে রয়েছে, যেটা দেখে ওর খুবই খারাপ লাগে। ও আলবার্তোকে বলে, আমরা সবাই নদীর এই পারে এত আনন্দ আর মজা করছি, কিন্তু নদীর ওই পারে ওই মানুষগুলো সমাজ থেকে পুরোপুরি আলাদা হয়ে অন্ধকারের মধ্যে পড়ে আছে। তবে আজ যেহেতু আমার জন্মদিন, তাই আমি আমার এই বিশেষ দিনটা ওই মানুষগুলোর সাথেও সেলিব্রেট করতে চাই। এই কথা বলে আর্নেস্তো আলবার্তোকে বলে, তুমি একটা নৌকা খোঁজো, আমি এখনই নদীর ওই পারে গিয়ে সমস্ত রুগীদের সাথে আমার বার্থডে সেলিব্রেট করব। তখন আলবার্তো বলে, আশেপাশে কোথাও কোনো নৌকা নেই, তুমি কাল সকালে ওদের সাথে নিজের জন্মদিন সেলিব্রেট করো। আর্নেস্তো বলে, না, আমি যখন আজ রাতে তোমাদের সবার সাথে এত আনন্দ আর মজা করেছি, তাহলে আমার ওদের সাথেও কিছুটা সময় কাটানো উচিত। আর তাছাড়া আমাদের কাছে শুধু আজ রাতটাই সময় আছে, কাল সকালেই আমরা এখান থেকে চলে যাব। তাই এখন আমি সাঁতার কেটে এই নদী পার করেই ওই পারে যাব। প্রথমের দিকে আলবার্তো মনে করেছিল ও হয়তো মজা করছে, কিন্তু কিছুক্ষণ পরে আর্নেস্তো নিজের জামা কাপড় খুলে ওই নদীর জলে নেমে সাঁতার কাটতে কাটতে সামনে রুগীদের কলোনির দিকে এগিয়ে যেতে শুরু করে, যেটা দেখে আলবার্তো প্রচণ্ড ভয় পেয়ে গিয়ে জোরে জোরে চিৎকার করে ওকে ফিরে আসতে বলে। আর ওর এই চিৎকার শুনে ভিতর থেকে সমস্ত ডাক্তার, নার্স আর সিস্টাররাও বাইরে বেরিয়ে আসে। এখন তারা যেন আর্নেস্তোর এই পাগলামোটাকে কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না। এখন তারা প্রত্যেকেই জোরে জোরে চিৎকার করে আর্নেস্তোকে ফিরে আসতে বলে, কিন্তু আর্নেস্তো এখন কারো কথা না শুনেই সাঁতার কাটতে কাটতে একটানা সামনে এগিয়ে যেতে থাকে। যেহেতু এই নদীটা খুবই বড় ছিল, তাই একটা সময় ও সাঁতার কাটতে কাটতে খুবই হাঁপিয়ে গেছিল। দূর থেকে এটা দেখে সবাই মনে করেছিল আর্নেস্তো হয়তো আজ রাতে জলে ডুবে মারা যাবে, কারণ বিগত বহু বছরের মধ্যে কোনো মানুষই এই নদীটাকে সাঁতরে পার করেনি। এদিকে এদের সবার চিৎকার শুনে নদীর ওই পারে থাকা সমস্ত রুগীরাও ঘুম থেকে উঠে নদীর ধারে চলে আসে। আর ওরা যখন দেখতে পায় আর্নেস্তো ওদের সঙ্গে দেখা করার জন্য রাতের অন্ধকারে নিজের জীবনের ঝুঁকি নিয়ে সাঁতার কেটে এই পারে আসছে, তখন ওরা সবাই প্রচণ্ড উৎসাহিত হয়ে জোরে জোরে চিৎকার করে আর্নেস্তোকে চিয়ার করতে শুরু করে। আর এভাবে বেশ অনেকক্ষণ ধরে সাঁতার কাটার পর অবশেষে একটা সময় আর্নেস্তো নদী পার করে সেই রুগীদের কলোনিতে পৌঁছে যায়। তবে এতক্ষণে ও প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছিল, যে কারণে সমস্ত রুগীরা নদীতে নেমে ওকে সেখান থেকে ওপরে তুলে আনে। এরপর আর্নেস্তো সেই রাতটা সমস্ত রুগীদের সাথে খুবই ভালোভাবে নিজের জন্মদিন সেলিব্রেট করে। এর পরের দিন সকালে এই দুই বন্ধুর এই জায়গা ছেড়ে চলে যাওয়ার কথা ছিল। তবে যাওয়ার আগে আর্নেস্তোর জন্মদিনের উপহার হিসাবে সমস্ত ডাক্তার, নার্স আর এই হসপিটালের স্টাফরা মিলে ওদের জন্য ছাউনি দেওয়া একটা বড় ভেলা তৈরি করে দেয়, যে ভেলার মধ্যে ওদের জন্য আগামী বেশ কিছুদিনের খাবার রাখা ছিল। এখন ওরা দুজন সমস্ত রোগী আর ডাক্তারদেরকে বিদায় জানিয়ে নদী পথে এই ভেলায় করেই নিজেদের পরবর্তী দেশ কলম্বিয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে।
এইভাবে নদীপথে বেশ অনেকটা পথ যাওয়ার পর 22 জুন 10,240 কিলোমিটার পথ পার করে ওরা কলম্বিয়াতে পৌঁছে যায়। আর তারপর 1952 সালের 26 জুন 12,425 কিলোমিটার পথ পার করে ওরা ভেনিজুয়েলার একটা বড় শহর কারাগাসে পৌঁছে যায়। আর অবশেষে দীর্ঘ 6.5 মাস ধরে চলা এদের জার্নিটা এখানেই শেষ হয়। এখন যেহেতু আলবার্তো এই শহরেই একটা হসপিটালে চাকরি পেয়ে গেছিল, তাই ও এখানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এখন আর্নেস্তোকে একা একাই এখান থেকে নিজের দেশে ফিরে যেতে হবে। যাওয়ার আগে ওরা দুজন একে অপরকে জড়িয়ে ধরে খুব ভালোভাবে বিদায় জানায়। আলবার্তো বলে, তুমি তোমার ডাক্তারির পরীক্ষাটা কমপ্লিট করার পরেই আবার এখানে চলে এসো, আমরা দুজন একসাথে এখানে চাকরি করব। যেটা শুনে আর্নেস্তো বলে, আমি হয়তো আমার ডাক্তারিটা আর কমপ্লিট করব না। এতদিন ধরে রাস্তায় ঘুরে সমস্ত সাধারণ মানুষের সাথে মেশার পর আমার মনের মধ্যে কিছু একটা তো হয়েছে। ওই সমস্ত অসহায় মানুষদের কথা ভেবে আমি যেন কোনোভাবেই শান্তি পাচ্ছি না। আর এখন আমার কি করা উচিত আমি কিছুই বুঝতেও পারছি না। এখন আমি ভবিষ্যৎ জীবনে কি করব সেটা নিয়ে ভাবার জন্য আমার একটু সময় দরকার। এই কথা বলেই ওরা দুজন একে অপরকে বিদায় জানিয়ে খুবই মন খারাপ করে ওখান থেকে আলাদা হয়ে যায়। এরপর আর্নেস্তো একটা কার্গো প্লেনে করে ওখান থেকে নিজের দেশ আর্জেন্টিনায় ফিরে যায়। আর এই ঘটনার বেশ কিছু মাস পরেই আর্নেস্তো হয়ে ওঠে পৃথিবীর সবচেয়ে মহান আর বিখ্যাত বিপ্লবী চে গেভারা। এই ঘটনার 8 বছর পর অর্থাৎ 1960 সালে এই দুই বন্ধু অর্থাৎ আর্নেস্তো আর আলবার্তোর আবারও দেখা হয়েছিল। তবে এই সময় আর্নেস্তো হয়ে উঠেছিল কমান্ড্যান্ট চে গুয়েভারা, যে তখন কিউবা দেশের খুবই বড় একজন রেভলিউশনারি লিডার হয়ে উঠেছিল। পরবর্তীকালে চে কঙ্গো আর বলিভিয়া দেশে গিয়েও সেখানকার সাধারণ মানুষদের অধিকারের জন্য লড়াই করেছিল, কিন্তু সেখানেই ওকে গ্রেফতার করে নেওয়া হয়। এরপর 1967 সালের অক্টোবর মাসে এই সমস্ত প্রতিবাদ আর বিপ্লব করার জন্য আমেরিকার সিআইএ চেকে গ্রেফতার করে ওকে মেরে ফেলে। আর্নেস্তো মারা যাওয়ার পর ওর স্মৃতির উদ্দেশ্যে আলবার্তো নিজের বাকি জীবনটা কিউবা দেশেই কাটায়, যে দেশে গিয়ে আর্নেস্তো প্রথম নিজের বিপ্লব শুরু করেছিল। পরবর্তীকালে আর্নেস্তো স্মৃতির উদ্দেশ্যে আলবার্তো কিউবা দেশে সান্তিয়াগো স্কুল অফ মেডিসিন নামের একটা মেডিকেল কলেজ তৈরি করে। এরপর সবশেষে আমাদেরকে আসল আলবার্তোর একটা ছবি দেখানো হয়। নিজের জীবনের শেষ বয়সে এসেও ও নিজের বন্ধু আর্নেস্টোকে খুবই মিস করত। আর অবশেষে 2011 সালের 5ই মার্চ 88 বছর বয়সে আলবার্তো মারা যায়। আর এর সাথে সাথে এখানেই এই সিনেমার গল্পটা শেষ হয়। তো আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো বা এই ভিডিও সম্পর্কে আপনাদের যে কোনো রকম মতামত আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটা ভালো লেগে থাকলে এটাকে একটা লাইক করতে পারেন, আর খারাপ লেগে থাকলে অবশ্যই একটা ডিসলাইক করবেন। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন অন্য একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।